ও বলছে এখানে প্রথম আলোর এখানে যে আমি যদি আমার ফ্যামিলি থেকে পালায় না আসতাম তাহলে আমি খুন হয়ে যেতাম, এরকম কথা বলছে যে হ্যাঁ আমার এই জীবন থাকতো না, আমি বাঁচার জন্য এই আদনানকে বিয়ে করছি। সত্যি লুকাইছে, কিছু সত্য লুকাইছে। হ্যাঁ, ওই যে বলছে যে আমার একটা অস্থির টাইম, যে টাইমটা এক হয় ফ্যামিলি কেউ আমাকে মেরা ফেলতো অথবা আমি নিজেই আত্মহত্যা করতাম, এটাই হলো পয়েন্ট। আসসালামু আলাইকুম। আজকের রাজনীতির কথা হবে, কিন্তু অন্য রাজনীতি, সংসারের রাজনীতি, পপির সংসারের রাজনীতি। অনেকদিন পর সিনেমার আপন মানুষগুলো নিয়ে কথা বলবো। পপি আমার খুব কাছের একজন মানুষ, বন্ধু বলবো না, বন্ধুর চেয়েও বেশি। এই সিনেমা জগতের বর্তমান এবং অতীতের প্রায় সব নায়িকার সাথেই আমার কাজ করা হয়ে গেছে। এর মধ্যে পপিকে আমি অন্যরকম জানি। পপির হাইটটা একটু বেশি, রোজির মতো। রোজি খুব পছন্দ করত, আর ওই হাইটটার কারণেই পপির সাথে আমার দুষ্টামি হইতো, কথা হইতো। প্রথম দিকে আমি ওকে বলতাম তোমার পা দুইটা কেটে 4 ইঞ্চি ছোট করতে হবে, তুমি এত লম্বা কেন। এই দুষ্টামির মধ্যে দিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সেটা বন্ধুত্ব না, ফ্রেন্ডশিপ না, এর চেয়েও বেশি। বন্ধু কেন বলতেছি না, কারণ আমি ছেলে আর মেয়ের বন্ধুত্বে বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করি না। কেন বারবার বলতেছি যে বন্ধু না, বন্ধুর চেয়ে অনেক বেশি। আমি ছেলে মেয়ের বন্ধুত্বে বিশ্বাস করি না, আমি আমার নিজেকেই বিশ্বাস করি না, যার জন্য ফ্রেন্ডশিপে বিশ্বাস করি না। পপির সাথে আমার সম্পর্ক ব্যক্তিত্বের, ইজ্জতের, সম্মানের। পপি কিন্তু প্রথম আমাকে কাস্ট করে, আমাকে কাস্ট করে একটা ছবিতে। ছবির নাম হীরা চুনি পান্না। কথাটা এই জন্য বললাম, একদিন হঠাৎ পপির ফোন আসে। আমি অফিসে বসা, আমার নিজের সিনেমা প্রতিষ্ঠান রোজি ফিল্মস, সেখানে বসা। আমি তখন একজন হিট ডাইরেক্টর। তো ফোন আসলো পপির। হ্যালো, এর আগে আমার পপির সাথে কোনো কাজ হয়নি, কিন্তু পপির কণ্ঠটা আমার অপরিচিত। ফোনটা করে বলে হ্যালো, আমি আপনার ভক্ত। তা আমি বুঝলাম যে কেউ দুষ্টামি করতেছে, এটুক বুঝে ফেলছি সঙ্গে সঙ্গে, ওইটুক সেন্স আছে, আমি বুঝলাম। তারপর আপনাকে আমি ভালোবাসি। আমি তো বুঝলাম, তো এরপর কি, আসলটা কি এটা বলতে হবে তো। কে? তখন বলতেছে যে আমি পপি। ও, বলো বলো। তো পপিকে রোজি খুব পছন্দ করে, রোজির সাথে সম্পর্ক, বাসায় আসা যাওয়া আছে। ওই হিসাবে বুঝছেন একটা মধুর সম্পর্ক, কিন্তু এখন গড়তেছে কাজের সম্পর্ক। ও আমাকে বলতেছে যে একজন প্রডিউসার আসবে এই আধা ঘন্টার মধ্যে, আপনি কিন্তু না করতে পারবেন না। আমি বুঝলাম। তারপর আর কিছু না, পরে কথা হবে বলে টেলিফোন লাইনটা কেটে দিল। এটা কিন্তু আপনার ল্যান্ড ফোনে, ওই আমলে কিন্তু মোবাইল আবিষ্কার হয়নি, ল্যান্ড ফোনে। তো আমি অপেক্ষা করতেছি। আবার এর মধ্যে আমি আমার অফিসের যে স্টাফ আছে তাদেরকে বললাম, মনে হয় কোনো একটা ভিআইপি গেস্ট আসবে, একটু নাস্তা পানির ব্যবস্থা রাখেন। একটু পরেই দেখলাম যে 40 মিনিটের মধ্যেই চলে আসলো একজন প্রডিউসার, ওনার নাম মোশাররফ হোসেন তুলা। পপি তার নাম বলে নাই, বলছে একজন প্রডিউসার। তো উনি যখন ঢুকছে তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে ইনার কথাই বলছে। আমি বসেন, তো হাতের মধ্যে দেখলাম একটা ওই যে লাল সুতা বাঁধা, সেটা ওই যে অনেক সময় আজমির শরীফ যারা যায় হাতে বেঁধে নিয়ে আসে না, ওরকম। আমি বললাম যে কি আজমির শরীফ থেকে আসলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আজমির শরীফ গেছিলাম। আচ্ছা, তারপর আরে আজমির শরীফে তো একটা কথা দিয়ে আইছি একজন রে, যে আপনার নিয়ে ছবি বানাবো। আমাকে বলেন কি আপনি এমন জায়গায় কথা দিলেন ভাই? কারে কথা দিলেন? আমি কিন্তু সব বুঝা ফেলাইছি, একটু আগে কার টেলিফোন, সব হিসাব মিলাই ফেলাইছি। কিন্তু বোকা সাইজা জিজ্ঞেস করতেছি যাই কে কে কে, কারণ তার নাম বলা যাবে না, সে নাম বলতে না করছে। আমি ও আচ্ছা আচ্ছা, তো বলেন, কারণ ছবি বানাইতে হবে আপনাকে নিয়ে আমার। এখন বলেন আপনার শিডিউলের অবস্থা কি? আমি একদম ফ্রি আপনার জন্য,
কারণ মোশাররফ হোসেন তুলা একজন প্রভাবশালী প্রডিউসার এবং ওনার আলাদা ব্যবসাও আছে, কিন্তু এই যে ট্রান্সপোর্ট ব্যবসা, এই যে বাসের, এই আপনার ঢাকা টাঙ্গাইল, ওনার বাড়িও টাঙ্গাইল, এবং মান্নার খুব ক্লোজ বন্ধু এই মোশাররফ হোসেন তুলা, যার জন্য আমি এক কথায় রাজি। তো আমাকে বলতেছে যে কাস্টিং কাকে নেবেন, আমি কি আপনার দেশের নেব? মান্না না না, এটা একটু ঘুরাইতে হবে, এটা একটা অন্যরকম ছবি বানান, আপনি তো সবসময় অ্যাকশন ছবি বানান, প্রেমের ছবি বানান। আচ্ছা ঠিক আছে, ভাবতে দেন, ঠিক আছে। তো নায়িকা কারে নেবেন? আমি কই এটা এখন না, গল্প রেডি হোক তারপর চিন্তা করুন কে নায়িকা। কথাবার্তা শেষ, টাকা পয়সা কি দিবে না দিবে সেসব আলাপও শেষ, চইলা গেল। এর ঘন্টাখানিক পর আবার পপির ফোন, কথা হয়েছে? আমি কথা হয়েছে। এখন নায়িকা তো তুমি, তাই না? আমার উপর সব ছাইরা গেছে, যেহেতু তুমি প্রডিউসার পাঠাইছো। হো হো কইরা হাসলো, আমাকে বললো যে আপনার কাছে নতুন কিছু চাই। হ্যাঁ, নতুন কিছু চাই, টায়ার্ড হয়ে গেছি আফসারি ভাই, একরকম একঘেয়েমি কাজ করতে করতে, যার জন্য তুলা ভাইকে, তুলা ভাই না সরি, মামা, মামা, হ্যাঁ মামা ডাকতো, যে তুলা মামাকে বলছি যে আপনাকে দিয়ে একটা ছবি বানাইতে। আমি বাহ, ভালো কথা। তারপরে দেখেন ওই হীরা চুনি পান্না আরম্ভ হয়, কিন্তু আরম্ভ হওয়ার আগে পপি আমার কাছে একটা দাবি করে, খুব মনোযোগ দিয়ে শুনেন। সে দাবিটা কি জানেন? ওই ছবিতে তো একটা হিরো আমরা নিয়েই নিছি আমিন খানকে, কিন্তু আরেকটা হিরো লাগবে। কাকে নেই কাকে নেই? পপি বলতেছে শাকিব খানকে নেন। শাকিব খান কিন্তু আজকের শাকিব খান না, মাথায় নিয়েন। আমি আচ্ছা ঠিক আছে। তা আমার মনে পড়লো যে আজিজ তাকে আমার অফিসে নিয়ে আসছিল 2 বার, ঠিক আছে, খারাপ না, ভালো। আমি শাকিব খানকে নিয়ে নিলাম। কত টাকায় নিলাম আর এটা বলার দরকার নাই। নতুন শাকিব খান কয়েকটা ছবি করছে, আলোচনায় আছে এবং সুনজরে পড়ছে অনেকের। এর মধ্যে পপি কেন বললো আমাকে বুঝা নিয়েন, মানে পপি চায় এরকম একটা হিরো তার পাশে থাকুক, লম্বা টম্বা, সুন্দর দেখতে। ছবি সুপার হিট হইল, কিন্তু এই ছবির আউটডোরে একটা ঘটনা ঘটলো। আমি প্যাক আপের পর সাধারণত ওই বার্মিস মার্কেটে চলে যাই, ওইখান থেকে এটা ওইটা কেনাকাটা করতে করতে একটা ছাতা কিনলাম, যে পপিকে গিফট করব, লেডিস ছাতা, শুটিংয়ে যেন ইউজ করতে পারে, ভালো লাগছে, নিলাম। তো ওই ছাতাটা নিয়ে হোটেলে ব্যাক করে পপির রুমের সামনে যাইতেই দেখি ভাই ভিতরে চিৎকার, হায় হ্যাঁ গর্জন চলতেছে, ভাঙাভাঙির আওয়াজও পাইলাম, ভাঙাভাঙির আওয়াজ। পিছনে হইটা আসলাম, এর মধ্যে ইন করলো তুলা ভাই, আমার তুলা ভাই, তার মামা। বলতেছে কি হয়েছে? আমি ওই যে কি গন্ডগোল চলতেছে, ওরা মাঝি লাগছে, মানে পপির সঙ্গে তার মা গেছিল। হ্যাঁ, তার মা যায় সব জায়গায়, অথবা তার বাপও যায়, সবসময় পাহারায় রাখে। তো তার মা গেছে, ওই মার সাথে ঝগড়া। আমার কইতেছে আপনি পিছে আসতেছেন কেন, যান, থামান, নাহলে খুনাখুনি হয়ে যেতে পারে। তো যেভাবে চলতেছে, গালাগালির আওয়াজও শুনতেছি, কিন্তু দরজা নক নক আরো জোরে জোরে। আমি ডাইরেক্টর তো বুঝছেন, একটা ভাব আছে না, ঢুকে গেলাম, ওর মা থাইমা গেল, ও থাইমা গেল, কি হয়েছে? তখন পপি যা অভিযোগ করলো আমি আর এখানে বলবো না। পপি যে প্রথম আলোতে ইন্টারভিউ দিছে, কোথাও মিথ্যা কথা বলে নাই, কোথাও মিথ্যা কথা বলে নাই। ওরা ভাঙায়া খাইতে চায়, সবাই ভাঙায়া খাইতে চায়। হ্যাঁ, পপি অনেক ভালো মানুষ, জানেন, অনেক ভালো মানুষ। আমাদের কাজের অনেক স্মৃতি আছে, অনেক কথা বলতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আরেকটা কথা বইলা তারপরে মূল কথায় আসি। লাল বাদশার শুটিং এ গেছি, জানেন, এই কলাকাপিয়ায়, কাপাসিয়ায়। তো ওইখানে যাওয়ার পর ওই বাংলোতে 2টাই রুম, একটাতে পপি আর একটা নায়িকা শাহনাজ, আরেকজন যে নায়িকা, বিখ্যাত নায়িকা, উনিও খুব ভালো কাজ করতেন, মান্নার সাথে অনেক ছবি করছে। আমার লাল বাদশায় শাহনাজ আর পপি, কাস্টিং মান্না। কারণ দুইজনে 2টা রুম নিছে, মান্না কোথায় ঘুমাবে? আবার মান্না বলতেছে যে আমি এই বাংলো ছেড়ে যে অন্য কোথাও যাব, গ্রাম এলাকায়, এই 2টা মেয়ের তো নিরাপত্তারও দরকার। ওর সেলস কিন্তু অনেক টনটনে। ও করছে কি জানেন, 2 রুমের মাঝখানে যে স্পেসটা, ওইখানেই মশারি টাঙায়া বিছনা বিছায় ওইখানেই শুইছে। আর আমি ওই যে আমার স্টিল ফটোগ্রাফার আইয়ুবকে নিয়ে চলে গেলাম একটা মাটির ঘরে, একটু দূরে, ওইখানে চলে গেলাম, ওইখানে আশ্রয় নিলাম।
ঘুমিয়ে আসি, সকালবেলা দেখি জানলা দিয়ে না কে জানি পানি মারলো। লাফ দিয়ে উঠলাম, উঠে দেখি যে পপি হাসতেছে। আপনারা এখানে আশ্রয় নিছেন এই জায়গায়? কয় হিরো তো আমাদের দুই ঘরের মাঝখানে। আমি তো তাই নাকি? আমি তো জানি সব, তারপরে না জানার ভান করতেছি। কই জানেন রাইতের বেলা ডাক দিয়ে যায়, দরজা নক করতেছে, আমার মায়ের ডাকতেছে, ও খালাম্মা, ও খালাম্মা একটু উঠেন না, বাথরুম ইউজ করুন। ডাকতেছে রাইতের 2টার সময়। তারপর দরজা খুলে দিছে, বাথরুম ইউজ করে আবার ওই বারিন্দা শুইছে। মহানায়ক মান্নার কথা বলতেছি, কিন্তু এই ছবির প্রডিউসারও সে। যাই হোক, এইভাবে পপির সাথে আমার 2-3টা ছবি হয়েছে। আচ্ছা, এই ছিল আমার সাথে পপির কাজের আলাপ। আর এমনি কিন্তু ওই যে দেখেন রোজির সাথে যেমন সম্পর্ক ছিল, আমার যে বর্তমান ওয়াইফ তার সাথেও ঠিক তেমনি মধুর সম্পর্ক। আমার এখানে আসছে, আমার বাসায় আসছে, সে ধরেন সবসময় আসতো। লাস্ট আসা 3 বছর, 3.5 বছর অনেকগুলো চকলেট, দই, কেক নিয়ে আসছিল, কিছু কথা বলল। এর আগে কিছু ঘটনা আছে, যেমন একদিন হঠাৎ আমাকে বলতেছে যে বিরিয়ানি খাবেন, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। ও জানে আমি খুব কাচ্চি বিরিয়ানি পছন্দ করি। আমি কে দাও, আমি একজনকে পাঠাচ্ছি। আমি কে? ওনার নাম আদনান, এই যে বর্তমান হাজবেন্ড, যে তার কথা বলতেছে। আমি আর জিজ্ঞাসা করি নাই যে কে সে, কি সম্পর্ক, কিচ্ছু জিজ্ঞাসা করি নাই, সম্পর্কের কথা জিজ্ঞাসা করতে নাই। যাই হোক, একটা দামি গাড়ি নিয়ে আসলেন একজন ভদ্রলোক, দেখলাম সাদা লুঙ্গি পরা, সাদা শার্ট পরা, কথাবার্তায় বুঝলাম ঢাকাইয়া। ভাল লাগলো কথাবার্তায়, দিল দরিয়া। এত বড় একটা কন্টেনারে কইরা, মনে করেন যে না হলে 10 জন খেতে পারবে কাচ্চি বিরিয়ানি, ওনার নিজের হাতের রান্না। হ্যাঁ, আদনান সাহেবের হাতের রান্না আমাকে দিয়ে গেল। আমি 3-4 দিন মিলে খাইলাম, বাসার সবাই মিলে। অনেক ছিল, অনেক। যাই হোক, অনেক সুন্দর রান্না, ভালো রান্না। এই আদনান সাহেবকে তখন থেকে আমি চিনি, এবং এর মধ্যে তাদের বিয়ে হয়ে গেছে গোপনে। তারা সবকিছু গোপনে রাখতে চাইছিল। আমার সঙ্গে যখন লাস্ট কথা হয়েছিল, আমি বলছিলাম ফেসবুক থেকে সইরা যাও এবং হাতের মোবাইলটা ভাঙ্গা ফেলাও। শুধু পপি না, যদি ফিল্মের কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমি সংসার করতে চাই, কোনো মেয়ে বা ছেলে, আমি বলি যে হাতের মোবাইল ভাঙ্গা ফেলাও, সোশ্যাল মিডিয়া থেকে সইরা যাও, দেন সংসার করো। সোশ্যাল মিডিয়া তো থাকবা, আবার সংসারও করবা, দুইটা একসঙ্গে হয় না ভাই, হয় না। তো পপি আবার এই সোশ্যাল মিডিয়াতে আসবে, প্রথম আলোকে সাক্ষাৎকার দিবে, এটা বিশ্বাস হচ্ছিল না। পরে দেখলাম যে না, বিশ্বাসযোগ্য। পপি পুরো ইন্টারভিউ করে দেখলাম যে হ্যাঁ, ওর অনেক ভিতরে চাপা কান্না আছে, চাপা কান্না আছে, এক বিন্দু মিথ্যা বলে নাই। আমার চোখে দেখা অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। ও ছিল ওর পরিবারের একটা টাকার মেশিন, টাকার মেশিন। এই টাকার মেশিন সবসময় চালু থাক ওরা চাইছে। ও যেন সংসার কইরা, এই সংসার করলে তো বুঝছেন এই টাকার মেশিন চালু বন্ধ হয়ে যাবে, টাকা আসা বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? তখন একটা হাহাকার, বুঝছেন? এই হাহাকার মাইনা নিতে চায় নাই। এই টাকার মেশিন সারাদিন চালু থাকুক, যেভাবে ওই যে আমাদের প্রবাসী ভাইরা বিদেশে গেলে দেখবেন গ্রামে যারা থাকে, ওরা কিন্তু চায় না ও ফেরত আসুক বা সংসার করুক, ওরা চায় ও খালি কাজই করুক, কাজই করুক। ওরকম চাইছে পপির বেলাও যেন কাজই করে, কাজই করে। কিন্তু একটা টাইমে একটা জটিলতায় পড়ছে। ও বলছে এখানে প্রথম আলোর এখানে যে আমি যদি আমার ফ্যামিলি থেকে পালায় না আসতাম, তাহলে আমি খুন হয়ে যেতাম, এরকম কথা বলছে। যে হ্যাঁ, আমার এই জীবন থাকতো না, আমি বাঁচার জন্য এই আদনানকে বিয়ে করছি। পুরাটাই ফ্যামিলির উপরে ও চাপায় দিছে ব্যাপারটা। এটা এক সাইডের কথা, ফ্যামিলি আবার অন্যরকম কথা বলে। কিন্তু আমার জানা মতে, আমার ছোট্ট জ্ঞানে যেটুকু আমি বুঝি, যেটুকু ওর সাথে মিশে আমি বুঝছি, ও এক বিন্দু মিথ্যা বলে নাই। হ্যাঁ, মিথ্যা বলে নাই, তবে সত্যি লুকাইছে, কিছু সত্য লুকাইছে। হ্যাঁ, ওই যে বলছে যে আমার একটা অস্থির টাইম, যে টাইমটা এক হয় ফ্যামিলি কেউ আমাকে মারা ফেলতো, অথবা আমি নিজেই আত্মহত্যা করতাম। এটাই হলো পয়েন্ট, এটা মাথায় নিয়ে। এই জায়গাটায় কেউ একজন ছিল, হ্যাঁ কে একজন ছিল, অনেক ভয়াবহ রূপ ধারণ করছিল সেই মানুষটি। তার জীবনে, তার জীবন তছনছ করে দিয়েছিল, তার টাকা পয়সা এদিক সেদিক করে ফেলাইছিল, অনেক বড় বিপদে আসিল। তার কানের সামনে দিয়া মনে করেন গুলি গেছে, মাথায় লাগে নাই, এরকম অবস্থা বুঝা নিয়েন। কানের পাশ দিয়ে গুলি গেছে, মাথায় লাগে নাই, এরকম সিচুয়েশনে পড়া গেছিল।
আর ওই টাইমে তার ঘরেও আবার টাকা চুরি এবং থানায় গিয়ে আবার তার ফ্যামিলিকে দেখা, বহুত বড় রাজনীতি ভাই এখানে। সব কিছু থেকে বাঁচার জন্য মানুষ যখন পানিতে পড়া যায়, বাঁচার জন্য তো কিছু না কিছু আঁকড়ায় ধরতে চায়, তাই না? বলে না, খড়কুটা পাইলো আঁকড়ায় ধরে। ওর জীবনে আদনানকে পাইছিল, আদনানকে আঁকড়ায় ধরছে। আদনানের আগে বিয়ে হয়েছে না হয়েছে, সংসার আছে না হয়েছে, এগুলা নিয়ে অনেক রকম কথা শুনবেন, কিন্তু সত্যিটা হইলো কি জানেন? আদনান সাহেবের বড় মেয়ে বা মেজ মেয়ে বা আর সংসারের যারা আছে পপির বাসায় আসা যাওয়া করে, মিলমিশ আছে ভাই। কিন্তু পপি টোটালি তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করছে, বুদ্ধিমানের কাজ করছে, কিন্তু বোকামির কাজ করলো আবার এই সোশ্যাল মিডিয়ার সামনে আইসা। আমি জানি না এবার কিভাবে সামাল দিবে সে। এই সোশ্যাল মিডিয়ার আকর্ষণ পপি, ক্ষমা করতে হবে, ক্ষমা করতে হবে আমাকে। তোমাকে নিয়ে আমি কথা বলতেছি, ইচ্ছা ছিল না কথা বলতে, তারপর কথা বলতেছি, অনেক কথা মনে পড়তেছে। রোজি তোমাকে অনেক লাভ করতো, অনেক লাভ করতো, সেই ভালোবাসার জায়গা থেকে বলতেছি। সোশ্যাল মিডিয়া আর আইসো না। প্রথম আলো কেন, যদি মনে করার ইন্ডিয়ান টাইমস, ওই যে আমেরিকান টাইমস, লন্ডন টাইমস আইসা তোমার সামনে ইন্টারভিউ নিতে চায়, আইসো না, আইসো না। টেলিফোনটা ভাঙ্গা ফালাও, এই যে আমার মতো টেলিফোন ইউজ করো, আমার মতো, যেখানে যাইবা পকেটে। কালকে হাঁটতে যায় এক নায়িকা আমার জিজ্ঞেস করে আপনার ফোন নাই? আমি কই না, আমার ফোন এই জাতীয় ফোন। অবাক হয় সবাই। আসলেই ভাই জানেন, ওই টাচ ফোন একটা ভয়ঙ্কর জিনিস। ওটা তো থাকবেন, বারবার যাইতে ইচ্ছা করবে, আপনার সম্বন্ধে কে কি বললো না বললো এগুলার প্রভাব পড়ে, সংসারে প্রভাব পড়ে। এবং আদনান সাহেব, আপনাকে আমি বলবো, আপনি তো ভাই নামাজ কালমা পড়েন আমি জানি, এবং পপিও খুব আল্লাহ ভক্ত একজন মানুষ। আমি মনে করি পপি, হ্যাঁ চলে যাও, আর আইসো না, আর কাউরে ইন্টারভিউ দিও না, সোশ্যাল মিডিয়া ভুলা যাও, নিজের সংসার নিজে করো। ওই বাপ মা কে কি বললো না বললো তাদের কথা তাদের বলতে দাও, তাদের বলতে দাও। তাদের যদি একটু বিবেক থাকতো, বলতো না যে এর কাছ থেকে তো আমরা এক বিন্দু হইলেও উপকার পাইছি, ঢাকা শহরে স্থান পাইছি, লোকে আমাদের চিনছে এই পপির কারণে। আজকে সে সংসার করতেছে, করুক না, তার হাজবেন্ডটাকে বলা হয়ে যাচ্ছে যে সে নাকি সবকিছু কায়রা নিতেছে, পপিটা আলাদা করে নিছে। ভাই সবকিছু দেখভাল করতেছে। একটা নারীর, একজন পুরুষ লাগে রে ভাই, লাগে, একজন মানুষ লাগে, বুঝেন না কেন? আপনারা খালি ওরে টাকার মেশিন বানাবেন, ওর ওটা জীবন না, ও মানুষ না। হ্যাঁ ভাই মানুষ, ওর জানেন না ভাই, খুব রাগী রাগী, ওর দেহের অনেক অংশে কাটা কাটা, নিজের হাত নিজে কাটা ফেলায় পপি, রাগের ঠেলায়, ক্ষোভের ঠেলায়, জিদের ঠেলায়। ওই যে বলছে যে আত্মহত্যা করার সময় চলে আসছিল, সত্যি কথা বলছে তো। তখন এই আদনান সাহেবই তাকে সেভ করছে। আদনান সাহেব বাকি জীবনে সেভ করে রাখবেন, ফেসবুকে আসবেন না, ইন্টারভিউ দরকার নাই, এত পরিচিতির দরকার নাই। দোয়া রইল আপনাদের জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া রইল। আল্লাহ হাফেজ।